হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং সকলকে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে ক্লাস নম্বর 12 আজকে তোমাদের মিক্সড জিকে ক্লাস করাচ্ছিলাম। আপকামিং সমস্ত পরীক্ষার জন্য তোমাদের কাজে আসবে এই ক্লাসটি, অনেকটা কিন্তু উপকারে তোমাদের আসবে ক্লাসটি। তো অবশ্যই সকলে প্রতিদিন এই প্র্যাকটিস ক্লাসগুলো দেখতে থাকো। সমস্ত ভিডিও নোটিফিকেশন বা লিঙ্ক পেতে ফ্রি ক্লাসে যুক্ত হতে আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশনে যুক্ত হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, নতুন প্র্যাকটিস ব্যাচে যারা যুক্ত হবেনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা আসি, দেখি নিচের কোন যৌগটি কাঁচের সাথে বিক্রিয়া করে বলে একে কাঁচের পাত্রে রাখা যায় না? নিচের একটি যৌগকে কাঁচের পাত্রে রাখা হয় না। কেন রাখা হয় না? সাধারণত আমরা জানি পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে যে যৌগগুলো থাকে বা অ্যাসিড থাকে সেগুলোকে কিন্তু কাঁচের পাত্রে রাখা হয়, কারণ কাঁচের সাথে বিক্রিয়া করে না সেগুলো। কিন্তু এখানে একটি যৌগ আছে যেটি কাঁচের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করার পরে সেই কারণে তাকে কিন্তু কাঁচে পাত্রে রাখা হয় না। কোনটি সেটি? সেটা হচ্ছে এইচএফ। এইচএফ মানে কি ডিয়ার স্টুডেন্টস? এইচএফ মানে হচ্ছে হাইড্রোফ্লুরিক অ্যাসিড। এইচএফ মানে হচ্ছে হাইড্রোফ্লুরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন কোন প্রথম মন্ত্রী? মানে প্রথম মন্ত্রী হিসাবে কে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন? নেহেরুর মন্ত্রী পরিষদ বলতে বোঝানো হচ্ছে আমাদের ভারতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল সেখানে নেহেরু, তাছাড়া প্রথম প্রধানমন্ত্রী নেহেরু ছিলেন। তিনি মন্ত্রী পরিষদের প্রথম যে আমাদের ভারতের মন্ত্রী পরিষদ ছিল তার হেড কে ছিলেন, প্রধান যিনি ছিলেন তার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। সো এই মন্ত্রী পরিষদ থেকে, ভারতের মন্ত্রী পরিষদ থেকে প্রথম কে পদত্যাগ করেছিলেন? দীনদয়াল উপাধ্যায়, মোরারজি দেশাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং নানাজি দেশমুখ। সঠিক উত্তর হবে ইনি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি পদত্যাগ করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি ভারতের 1947 সালে, 1947 থেকে 1950 সালের মধ্যে ভারতের শিল্প শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিল। বাণিজ্য মন্ত্রী ছিল। তিনিই কিন্তু প্রথম মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন। কেন পদত্যাগ করেছিলেন? জওহরলাল নেহেরু তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী এবং তৎকালীন সময়ে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে লিয়াকাত আলী। সো 1950 সালে গিয়ে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল জওহরলাল নেহেরু এবং লিয়াকাত আলীর মধ্যে। চুক্তিটিকে বলা হয় নেহেরু লিয়াকাত চুক্তি। এটাও মনে রাখবে কবে স্বাক্ষরিত হয়েছিল নেহেরু লিয়াকাত চুক্তি, সেটা 1950 সালে। লিয়াকাত চুক্তি, এই চুক্তিটার কিন্তু তিনি তীব্র বিরোধিতা করেছিলেন এবং তার কারণেই তিনি পদত্যাগ করেছিলেন। শতরঞ্জ কে খিলাড়ি ছবিটির পরিচালক হলেন? শতরঞ্জ কি খিলাড়ি এই ছবিটির পরিচালককে অনুরাগ কাশ্যপ, সত্যজিৎ রায়, তিগ্মাংশু ধুলিয়া এবং রাম গোপাল বর্মা। সঠিক উত্তর হচ্ছে শতরঞ্জ কে খিলাড়ি চলচ্চিত্রটির যিনি পরিচালক তিনি হচ্ছেন বাঙালি পরিচালক সত্যজিৎ রায়। পরের প্রশ্ন দেখি আমরা। নেক্সট কোশ্চেন ইজ, পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, ভারত তথা পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ যেটার নাম হচ্ছে মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ, নদীতে তৈরি দ্বীপ। এই দ্বীপটা কোথায় আছে? এই দ্বীপটা আছে অসম রাজ্যে। অসম রাজ্যে একটা নদী, কোন নদীর উপরে আছে? অসমের প্রধান নদী ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীতে এটা অবস্থিত আছে। তেহেরি বাঁধ কোন নদীর উপর রয়েছে? 5 নম্বর প্রশ্নটা, তেহেরি বাঁধ, এই বাঁধটা হচ্ছে আমাদের ভারতের মনে রাখবে উচ্চতম বাঁধ। যদি পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে ভারতের উচ্চতম বাঁধ কোনটি, মনে রাখবে তেহেরি বাঁধ হচ্ছে ভারতের
উচ্চতম বাঁধ। তেহেরি বাঁধটা কোন নদীর উপরে আছে? এটা আছে ভাগীরথী নদীর উপরে। ভাগীরথী বলতে গঙ্গাকেই বোঝানো হচ্ছে, মনে রাখবে। গঙ্গা নদী তার উৎসস্থলে ভাগীরথী নামে কিন্তু পরিচিত। এই ভাগীরথীর উপরে আছে তেহেরি বাঁধ। এছাড়া দেখো এটা কোন রাজ্যে বলতো, কোন রাজ্যে অবস্থিত? এনিওয়ান? এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে। ওকে, উত্তরাখণ্ড রাজ্যে। নেক্সট, সংবিধানের 19 নম্বর ধারায় কত প্রকারের স্বাধীনতার অধিকার দেওয়া আছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকার আছে? আমরা জানি 19 থেকে 22 ধারার মধ্যে আছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার এখানে দেখো 19 নম্বর ধারায় 6 প্রকারের স্বাধীনতা স্বীকৃতি আছে, যেগুলি হচ্ছে বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে নিরস্ত্র যে কোনো স্থানে সমবেত হওয়ার অধিকার, এবং কোনো সভা সমিতি ইত্যাদি গঠন করার স্বাধীনতা, সর্বত্র ভারতের যে কোনো স্থানে সর্বত্র চলাফেরা করার অধিকার, যে কোনো স্থানে বসবাস করার, বসতি স্থাপন করার অধিকার, এবং আরেকটি হচ্ছে পেশা অবলম্বন বা বৃত্তি বা পেশা অবলম্বন করার অধিকার। এই 6 প্রকারের স্বাধীনতার ধারণা আছে 19 নম্বর ধারা। 19-এর পরে আসে 20 ধারা। মনে রাখবে 20 ধারাটাও স্বাধীনতার অধিকারের মধ্যে আসে, যেখানে যারা অপরাধী হয়ে থাকে অপরাধীদের স্বাধীনতাগুলো এখানে সংরক্ষিত আছে। তাছাড়া 21 নম্বর ধারা, যেখানে বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার কথা। ভেরি ইম্পর্টেন্ট, 21 নম্বর ধারাটা জীবন ও ব্যক্তি স্বাধীনতার কথা এখানে আছে। ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা থাকতেই পারে। পরেরটা হচ্ছে 22 নম্বর ধারা। 22 নম্বর ধারাটা হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো কারণ ছাড়া, কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া কিন্তু গ্রেপ্তার করা যাবে না। এটা কিন্তু একটা স্বাধীনতার অধিকারের মধ্যে আছে, এটা 22 নম্বর ধারাতে স্বীকৃত বা লিখিত আছে। নেক্সট, সুধীরমান কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখি উত্তর করো। সুধীরমান কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এটা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আচ্ছা, আমি কয়েকটা তোমাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নাম বা ব্যাডমিন্টন টুর্নামেন্টের নাম লিখে দিচ্ছি, এগুলো একটু তোমরা জেনে রাখবে। যেমন থমাস কাপ। থমাস কাপ কিসের সাথে যুক্ত একটা মনে রাখবে। তারপরে মনে রাখবে অমৃত দেওয়ান কাপ। অমৃত দেওয়ান কাপ কিসের সাথে? ব্যাডমিন্টনের সাথে। সুধীরমানটা হলো সোফিয়া কাপ। সোফিয়া কাপটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। আর কোন কাপ তোমরা মনে রাখবে? ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে উবের কাপ। উবের কাপ কিসের সাথে যুক্ত? এটাও ব্যাডমিন্টন। আর একটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আগারওয়াল কাপ। কাপ এগুলো হচ্ছে কিসের সাথে যুক্ত? ভেরি 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 ইম্পর্টেন্ট, এই কয়েকটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের নাম মনে রাখবে। এগুলো হচ্ছে সবই ব্যাডমিন্টন টুর্নামেন্ট বা কাপ। গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? গোদ হচ্ছে একটা পরজীবী দ্বারা ছড়ানো রোগ। এই রোগটাকে আমরা ফাইলিয়ারিসিস বলে থাকি। কি বলা হয় এটাকে? ফাইলেরিয়াসিস বলা হয়ে থাকে এই রোগটাকে। এই রোগটার কারণে মানুষের হাত পা ফুলে যাওয়া বা মানুষের মুখ ফুলে যাওয়া এরকম ধরনের কিন্তু সিমটম দেখা যায়। এই রোগটা সাধারণত হয়ে থাকে ফাইলেরিয়া নামক কৃমি। ফাইলেরিয়া নামক কৃমির কারণে এই রোগটা হয়ে থাকে। গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? চলো, দক্ষিণ ভারতের দুটি অন্যতম প্রধান নদী গোদাবরী ও কৃষ্ণা নদী। গোদাবরীটা দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘ নদী আমরা জানি। সেখানে গোদাবরী ও কৃষ্ণা তাদের বদ্বীপ গঠন করেছে। এটা পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো বঙ্গোপসাগরের এই কাছেই উপকূলে
গোদাবরী ও কৃষ্ণার এই বদ্বীপের মাঝে একটা হ্রদ আছে, কোন হ্রদটি? এনিওয়ান? অ্যান্সারটা কি হবে? এটা হচ্ছে কোলেরু হ্রদ। কোলেরু হ্রদটা হচ্ছে একটা স্বাদু জলের হ্রদ, মনে রাখবে এটা একটা স্বাদু জলের হ্রদ। এই হ্রদটা কোন রাজ্যে আছে? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত, অন্ধ্রপ্রদেশ। এখানে যেমন আমরা দুটো নদীর মাঝের একটা হ্রদ দেখলাম, তেমনি দুটো রাজ্যের মাঝে একটা হ্রদ আছে, সেটা হচ্ছে পুলিকট হ্রদ। মনে রাখবে এটা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ দুটি রাজ্যের মাঝে অবস্থিত আছে এই পুলিকট হ্রদটা। এছাড়া চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত, বৃহত্তম উপহ্রদ আমাদের ভারতের। লোকটাক হ্রদ দক্ষিণ পূর্ব ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। G20 সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হবে? 2024-এ G20 সামিটটা কোথায় অনুষ্ঠিত হবে বলো? আচ্ছা, G20 সামিট তোমার সেই 2008 সালে প্রথম G20 সামিট হয়েছিল। প্রথম সামিট হয়েছিল 2008 সালে এবং আয়োজক ছিল ইউএসএ। মনে রাখবে প্রথম G20 সম্মেলন বসেছিল কোথায়? ইউএসএ। এরপরে এই যে সব মেম্বার দেশগুলো আছে তারা পরপর কিন্তু এগুলো আয়োজন করে আসছে। ইউএসএ, তারপরে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য, তারপরে আবার ইউএসএ, কানাডা, দেন এইভাবে কিন্তু পরপর এটা চলে আসছে। আস্তে আস্তে 2023 সালে আমরা দেখেছি 2023-এ আয়োজন করেছিল কোন দেশ? ইন্ডিয়া, তাই তো? 2023-এ করেছিল ইন্ডিয়া। আর 2024-এ এর 19তম বৈঠক হবে, যেটা ব্রাজিল আয়োজন করবে, 19তম বৈঠক G20-র। আর সর্বশেষ 20তম বৈঠক হবে তোমার হচ্ছে সাউথ আফ্রিকাতে, সাউথ আফ্রিকা আয়োজন করবে 20তম বৈঠক। আবার এগুলো কিন্তু আবার যেমন ভাবে চলে আসছে, এরপর 21তম আবার গিয়ে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আয়োজন করবে। ওকে, সো 20তম সাউথ আফ্রিকাতে আয়োজন হবে, এটা 2025-এ, 2025 সালে সাউথ আফ্রিকা আয়োজন করবে। আজকে একটা তোমাদের হোমওয়ার্ক দেব, যেটা হচ্ছে উড়ন্ত শিখ নামে কে পরিচিত? এটার উত্তর সকলে কমেন্ট করে জানিয়ে যাবে। আই হোপ যারা ক্লাস দেখছো সকলে এটার সঠিক উত্তর করবে। প্রতিদিন আমি ক্লাসে যে হোমওয়ার্ক গুলো দিই সেগুলোর উত্তর তোমরা করবে কিন্তু প্রতিদিন। পরের প্রশ্ন, প্রতাপগড়ের যুদ্ধে ছত্রপতি শিবাজী নিম্নলিখিত কাকে হত্যা করেছিলেন? প্রতাপগড়ের যুদ্ধ বলো। প্রতাপগড়ের যুদ্ধটা কাদের কাদের মধ্যে হয়েছিল একটু জেনে রাখো। এটা হয়েছিল মারাঠা শাসক শিবাজী। মারাঠা শাসক একদিকে ছিলেন শিবাজী, অন্যদিকে বর্তমান যে কর্ণাটক আছে সেই কর্ণাটকে একটা বংশ ছিল যেটা নাম হচ্ছে বিজাপুর। কর্ণাটকে একটা বিজাপুর ছিল, সেই বিজাপুরের শাসক আদিল শাহ। আদিল শাহ, সেই আদিল শাহী বংশ বা আদিল শাহের সঙ্গে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল। কবে হয়েছিল এটা? এটা হয়েছিল 1659 সালে। 1659 সালে মারাঠা এবং বিজাপুরের শাসক আদিল শাহী বংশের সঙ্গে এটা হয়েছিল। এই যুদ্ধে আদিল শাহী বংশের শাসকদের পক্ষ থেকে যিনি লড়েছিলেন বা যিনি সেনাপতি ছিলেন তার নাম হচ্ছে আফজল খান। সেই আফজল খানকে হত্যা করেছিলেন শিবাজী। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, শিবাজী তার সেই ভেরি ফেমাস বাঘনখ দিয়ে তাকে হত্যা করেছিলেন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। পরের প্রশ্ন, কোন দেশটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিকটতম? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় আছে? এটা এটা আছে বঙ্গোপসাগরে, তাই না? বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জর সব থেকে কাছের দেশ হচ্ছে মায়ানমার, আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার সব থেকে এই দ্বীপপুঞ্জের কাছে আছে। আচ্ছা, এই মায়ানমার সম্পর্কে কয়েকটা জিনিস তোমরা একটু বলো তো। মায়ানমারের রাজধানী কি? মায়ানমারের রাজধানীটাকে একটু জেনে রাখো। আর মায়ানমারের মুদ্রাটা কি? ভেরি ইম্পর্টেন্ট, মায়ানমারের মুদ্রাটা। মায়ানমারের মুদ্রা হচ্ছে কিয়াত। মায়ানমারের মুদ্রার নাম কি? কিয়াত হচ্ছে মায়ানমারের মুদ্রার নাম। আর রাজধানী হচ্ছে নেপিদো।
ওকে, নেক্সট প্রশ্ন, এয়ার ইন্ডিয়া কবে গঠিত হয়? এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা, স্পাইস জেট, এগুলো হচ্ছে আমাদের ভারতের এক একটা এয়ার লিমিটেড, বা এগুলো হচ্ছে এক একটা বিমান সংস্থা। তো এয়ার ইন্ডিয়াটা সবচেয়ে ফেমাস বিমান সংস্থা এবং সবচেয়ে পুরনো বিমান সংস্থা হচ্ছে ভারতের এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়াটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, যাকে আমরা সংক্ষেপে JRD টাটা বলে থাকি। JRD টাটা তিনি এটা স্থাপনা করেছিলেন। এবার মনে রাখবে JRD টাটা ছিলেন প্রথম ব্যক্তি যিনি আমাদের ভারতে প্লেন উড়িয়েছিলেন, বিমান উড়িয়েছিলেন। আবার JRD টাটা হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি কমার্শিয়াল পাইলটের লাইসেন্স পেয়েছিলেন। ভারতের প্রথম পাইলটের যিনি লাইসেন্স পান তিনি কিন্তু এই JRD টাটা। JRD টাটা তার এয়ার ইন্ডিয়া সংস্থাটা প্রতিষ্ঠা করেছিলেন 1932 সালে। 1932 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। মানুষের কয় জোড়া লালা গ্রন্থি থাকে? মানুষের কত জোড়া লালা গ্রন্থি আছে? বলো। মানুষের 3 জোড়া লালা গ্রন্থি আছে, কি কি? একটা হচ্ছে প্যারোটিড, প্যারোটিড গ্রন্থি, যেটা মনে রাখবে সব থেকে বৃহত্তম লালা গ্রন্থি। বৃহত্তম লালা গ্রন্থি কোনটি? প্যারোটিড। এছাড়া কি? সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল একটা গ্রন্থি। আরেকটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। কি কি গ্রন্থি বললাম? প্যারোটিড গ্রন্থি যেটা সব থেকে বড় গ্রন্থি, তারপরে সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, এগুলো হচ্ছে এই তিনটে হচ্ছে মানুষের লালা গ্রন্থি। বাল গঙ্গাধর তিলক ভারতে হোম রুল আন্দোলন কবে শুরু করেছিলেন? হোম রুল আন্দোলন এটা ভারতে কবে শুরু হয়েছিল? ভারতে বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত এদের নেতৃত্বে ভারতে কিন্তু হোম রুল আন্দোলন শুরু হয়েছিল। তো বাল গঙ্গাধর তিলক হোম রুল আন্দোলনের অন্যতম পৃথিকর ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ভারতে হোম রুল আন্দোলনটা কবে শুরু করেছিলেন? সঠিক উত্তর হবে হোম রুল মুভমেন্ট ভারতে শুরু হয়েছিল 1916 সালে বাল গঙ্গাধর তিলকের হাত ধরে। ডিয়ার স্টুডেন্টস, নতুন প্র্যাকটিস ব্যাচ, আমাদের নতুন প্র্যাকটিস ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে চাইলে TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো। সেখানে গেলে তোমরা আমাদের প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে পারবে, আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রিপারেশন নিতে পারবে। সেখানে আমাদের স্যারেরা বেস্ট তোমাদের প্রিপারেশন করাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে এখানে আমাদের স্যারেদের দ্বারা তোমাদের ক্লাস করানো হচ্ছে। অবভিয়াসলি খুবই ভালো ক্লাস সেখানে করানো হয়। নতুন প্র্যাকটিস ব্যাচে SSC রেলের যারা টার্গেট করছো তারা যুক্ত হতে পারো। এছাড়া এই সমস্ত ব্যাচগুলোতেও তোমরা যুক্ত হতে পারো সেরা চাকরি প্রিপারেশন নিতে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এই প্রশ্নটারও উত্তর সকলে করো। সহজ প্রশ্ন। সবুজ বিপ্লবের জনক হচ্ছেন কে? MS স্বামীনাথন, তাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। সবুজ বিপ্লবটা কিসের সাথে যুক্ত? গম উৎপাদনের সাথে যুক্ত, তাই না? সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথনকে 2024-এ ভারত রত্ন দেওয়া হয়েছে, এটা একটু মনে রাখবে। ভারত রত্ন তিনি পেয়েছেন। তাছাড়া শ্যাম পিত্রদা পিত বিপ্লবের জনক। পিত বিপ্লবের জনক কে? শ্যাম পিত্রদা। পিত বিপ্লবটা কিসের সাথে যুক্ত? তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত। ভার্গিস কুরিয়েন শ্বেত বিপ্লবের জনক। শ্বেত বিপ্লবের জনক। শ্বেত বিপ্লবটা কি? শ্বেত বিপ্লবটা হচ্ছে দুধ উৎপাদনের সাথে যুক্ত। মহাবীর চরিত কে রচনা করেছিলেন? মহাবীর চরিত কে রচনা করেন বলো দেখি? শূদ্রক, বিশাখ দত্ত, তারপরে হচ্ছে কি ভবভূতি এবং কৃষ্ণদেব রায়। সঠিক উত্তরটা কি হবে দেখো, এখানে ভবভূতি সঠিক উত্তর হবে। মহাবীর চরিত তিনি রচনা করেন। আচ্ছা, শূদ্রক কি রচনা করেছিল বলতো?
মৃচ্ছকটিকম এটা রচনা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন শূদ্রং। সংস্কৃত নাট্যকার তিনি ছিলেন, মৃচ্ছকটিকম রচনা করেছিলেন। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, ভেরি ফেমাস, মুদ্রা রাক্ষস তিনি রচনা করেছিলেন। আচ্ছা, কৃষ্ণদেব রায় আমরা জানি তিনি বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি তিনি ছিলেন। তিনি তেলেগু ভাষাতে রচনার জন্য বিখ্যাত ছিলেন। সো তিনি তেলেগু ভাষাতে একটা নাটক, তেলেগু একটা মহাকাব্য রচনা করেছিলেন, যেটা হচ্ছে অমুক্ত মাল্যদা। অমুক্ত মাল্যদা কার রচনা? সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়ের রচনা। এশিয়াটিক সোসাইটি কবে স্থাপিত হয়? এশিয়াটিক সোসাইটিটা কবে স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়েছিল 1784 সালে। কোথায় হয়েছিল এটা? কলকাতাতে। কলকাতাতে এটা স্থাপিত হয়। এবং প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, মনে রাখবে তিনি ভেরি ফেমাস একজন ব্যক্তি, স্যার উইলিয়াম জোন্স। কে প্রতিষ্ঠাতা ছিলেন এশিয়াটিক সোসাইটির? স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? ম্যালেরিয়া একটা আমরা জানি কি প্রোটোজোয়া ঘটিত রোগ, ম্যালেরিয়া রোগটা অ্যানাফিলিস মশা ছড়িয়ে থাকে। এই বিশ্ব ম্যালেরিয়া সচেতন দিবস কোন দিনটাতে পালিত হয়? 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন উঁচু বায়ুমণ্ডলে পৌঁছালে ফেটে যায়, কারণ কি? কারণ কি বলো? একটা হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন যখন উঁচু বায়ুমণ্ডলে যাবে তখন সেটা ফেটে যাবে। কেন যাবে? হাইড্রোজেনে আগুন ধরে যায় বলে। বেলুনের অভ্যন্তরের চাপ বায়ু অপেক্ষা কম হয়, তারপরে বেলুনের অভ্যন্তরীণ চাপ বায়ুর চাপ অপেক্ষা বেশি হয় এবং বায়ুমণ্ডলের উঁচু স্তরে জোর বাতাস বহে। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা হবে এখানে, যখন হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন বায়ুমণ্ডলে যায় তখন কি হয়, প্রতি 110 কিমি উচ্চতায় যদি পৌঁছায় 110 মিটার উপরে যদি যাওয়া যায়, তাহলে কিন্তু আমরা সেখানে বায়ুমণ্ডলের চাপ কমতে দেখি। বায়ুমণ্ডলের 1 সেমি করে চাপ কমে যায় 110 মিটার উচ্চতায়। সেখানে বায়ুমণ্ডলের চাপ কমে যাচ্ছে কিন্তু বেলুনের অভ্যন্তরের চাপ তো কমছে না, তাহলে বেলুনের অভ্যন্তরীণ চাপ বেশি হবে, এই কারণে বেলুনটা কিন্তু ফেটে যাবে। ওকে, এই কারণটা বা এই জন্যই কিন্তু তোমরা দেখবে তোমার মহাকাশচারী যারা যায় এই চাপটাকে ব্যালেন্স করার জন্য, বায়ুমণ্ডলীয় চাপ ব্যালেন্স করার জন্য তারা কিন্তু তোমার স্পেস স্যুটের ব্যবহার করে থাকে। ওকে, স্পেস স্যুটের ব্যবহার কিন্তু এই কারণেই করা হয়, বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ চাপ এবং বাইরের চাপটাকে কন্ট্রোল বা বাইরের চাপটার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য। পরেরটা, নাসিক প্রশস্তি রচয়িতা কে? নাসিক প্রশস্তিটার রচয়িতা কে ছিলেন? আচ্ছা, গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে একটু বলে রাখি। ইনি হচ্ছেন সাতবাহন শাসক। কেমন শাসক? শ্রেষ্ঠ শাসক। সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক যিনি ছিলেন তিনি হচ্ছেন কে? তিনি গৌতমীপুত্র সাতকর্ণী। এই নাসিক প্রশস্তি থেকে আমরা গৌতমীপুত্র সাতকর্ণীর জীবনী সম্পর্কে জানতে পারি বা গৌতমীপুত্র সাতকর্ণীর শাসনকাল সম্পর্কে জানতে পারি। এটা রচয়িতা ছিলেন যিনি, তিনি হচ্ছেন গৌতমী বলশ্রী। ইনি ছিলেন তার মাতা, তার মা ছিলেন এই গৌতমীপুত্র সাতকর্ণী, গৌতমী বলশ্রী, তিনি রচনা করেন। এখানে আরো কয়েকটা তোমার ব্যক্তির নাম দেওয়া আছে, যেমন হচ্ছে হরিসেন। হরিসেন কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন তিনি, হরিসেন। ঠিক আছে, সো এই হরিসেন তিনি একটা এরকম প্রশস্তি রচনা করেছিলেন, কি বলতো? সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি।
এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানতে পারি সমুদ্রগুপ্তের সম্পর্কে, এবং এটা রচয়িতা ছিলেন হরিশের। রবি কীর্তি ইনি ছিলেন চালুক্য বংশের শাসক দ্বিতীয় পুলকেশীর সভাকবি, এবং ইনিও একটা প্রশস্তি রচনা করেছিলেন জানো। এনার প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় পুলকেশীর রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। তার প্রশস্তিটির নাম ছিল আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট বলা হচ্ছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়ে থাকে? ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে স্কারভি রোগ। এটা একটা দাঁতের রোগ, এটা হচ্ছে একটা দাঁতের রোগ। মাড়ি ফুলে যাওয়া বা মাড়ির রক্ত জমা ইত্যাদি রোগ হয়ে থাকে, স্কারভি রোগের এটা লক্ষণ। আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি একটু বলবে তোমরা? এটা টক ফলে পাওয়া যায়, এটাকে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়ে থাকে। কি বলা হয় এটাকে? অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়। রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিন এ এর অভাবে, মনে রাখবে এটা ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে। রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে রিকেট রোগ। বেরি বেরি হয়ে থাকে ভিটামিন বি1 এর অভাবে বেরি বেরি রোগ হয়ে থাকে। এগুলো একটু নোট ডাউন করে রাখবে তোমরা। পরেরটা, বৃহত্তম ল্যান্ডলক দেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম ল্যান্ডলক মানে স্থলবেষ্টিত দেশ কোনটি? পৃথিবীতে অনেক স্থলবেষ্টিত দেশ আছে, যেমন আফগানিস্তান একটা ধরতে পারি আমরা, একটা স্থলবেষ্টিত দেশ। তেমনি পৃথিবীতে অনেক দেশ আছে। মঙ্গোলিয়া একটা স্থলবেষ্টিত দেশের মধ্যে পড়ে এখানে। আর রাশিয়াটা পৃথিবীর বৃহত্তম দেশ, কিন্তু ল্যান্ডলক নয়, এটার সমুদ্রের সঙ্গে সীমানা আছে অবশ্যই। তো এটা হচ্ছে বৃহত্তম কিন্তু ল্যান্ডলক নয় বা স্থলবেষ্টিত নয়। স্থলবেষ্টিত দেশগুলোর মধ্যে আমরা যদি দেখি বৃহত্তম দেশ, সেটা হচ্ছে কাজাকিস্তান দেশ। কাজাকিস্তানটা একটা সময় অ্যাকচুয়ালি সোভিয়েত রাশিয়ার মধ্যেই ছিল। পরবর্তীতে সোভিয়েত রাশিয়ার পতন হওয়ার পরে এই নতুন দেশটি তৈরি হয়েছিল। সোভিয়েত রাশিয়ার যখন পতন হয় তখন 15টিরও বেশি নতুন নতুন দেশ তৈরি হয়, তার মধ্যে একটি ছিল কাজাকিস্তান। আচ্ছা, কাজাকিস্তানের রাজধানীটা একটু কি জেনে রাখো, এটা রাজধানী কি বলবে? এর রাজধানী কি কাজাকিস্তানের? খুবই সহজ নাম, আস্তানা। কাজাকিস্তানের রাজধানী আস্তানা। হুসেন সাগর হ্রদ কোথায় দেখতে পাওয়া যায়? হুসেন সাগর হ্রদটা কোথায় আছে? হুসেন সাগর হ্রদ হচ্ছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে। হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে আছে হুসেন সাগর হ্রদ। এটা তোমার হচ্ছে ওখানে কুলি কুতুব শাহর নাম তোমরা শুনেছো, যিনি চারমিনার নির্মাণ করেছিলেন। এই কুলি কুতুব শাহ কিন্তু এটা খনন করেন। কুলি কুতুব শাহ কর্তৃক খননকৃত ছিল এটা। নেক্সট, কোয়াইটজাইট কোন শিলার রূপান্তর রূপ? আচ্ছা, আগ্নেয় শিলা ও পাললিক শিলাগুলো বিভিন্ন সময়ে প্রাকৃতিক ঘটনার কারণে, চাপ তাপ বা বিভিন্ন কারণবশত এটা রূপান্তর হয়ে নতুন কিছু শিলায় পরিণত হয়। যেমন ব্যাসল্ট শিলা আমরা দেখেছি, এটা রূপান্তর হয়ে কিছু কিছু সময় অ্যাম্ফিবোলাইটে পরিণত হয়। অ্যাম্ফিবোলাইটে পরিণত হয়। কাদা পাথর রূপান্তরিত হয় কিসে? স্লেটে রূপান্তরিত হয়। স্লেট কিন্তু একটা রূপান্তরিত শিলা, এটা কাদা পাথর থেকে রূপান্তর হয়। কোয়ার্টজাইট রূপান্তর হয় বেলে পাথর থেকে। কোয়ার্টজাইট বেলে পাথর থেকে। আর চুনা পাথর ভেরি ইম্পর্টেন্ট, চুনা পাথর করে থাকে মার্বেল পাথর তৈরি হয় চুনা পাথর থেকে। চুনা পাথর নিজেই একটা শিলা, পাললিক শিলার মধ্যে পড়ে, সেটা থেকে মার্বেল তৈরি হয়ে থাকে। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, আই হোপ তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সকলে একটা করে কমেন্ট করে জানাবে। হোমওয়ার্কের অ্যান্সার করে যাবে সকলে। ব্যাচে ভর্তি হতে চাইলে TSS একাডেমি অ্যাপটিকে ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা
প্লে স্টোরে গিয়ে সার্চ করে নেবে। ভালো থাকবে সকলে, এখানেই শেষ করছি আজকের ক্লাস। পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন পর্বে, ততক্ষণের জন্য টাটা বাই।